না তার কারণ তার মনে হবে যে আমি কি এমন করলাম যে এরকম হলো। তার বাসায় গেলে তার শাশুড়ি বলবে হচ্ছে গিয়ে তুমি এই করছিলা, তুমি সন্ধ্যায় চুল খোলা বাইর হইছিলা, এই কারণে তোমার এমন হয়েছে। ঠিক আছে, তো আপনি এখন এখান থেকে জানায় দেন, সে যাতে ডিফেন্ড করতে পারে যে মা প্রতি 1000 জনে একটা বাচ্চার এরকম হতে পারে, এখানে আপনার কোনো দোষ নেই, আপনার স্বামীর কোনো দোষ নেই। কি কারণে আসলে এই রোগটা হয় এটা পুরোপুরি জানা যায়নি, তবে কিছু কিছু সমস্যা থাকলে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেমন যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, যদি কারো খাবারে ফলিক অ্যাসিড নামে একটা ভিটামিনের ঘাটতি থাকে, কেউ যদি হচ্ছে গিয়ে হৃদি রোগের ঔষধ যেমন হচ্ছে গিয়ে ভিটামিন এ, থাইলিডোমাইড, ভ্যালপ্রোইক অ্যাসিড এই ধরনের কোনো ওষুধ যদি কেউ খেয়ে থাকে, অথবা আগে থেকে কারো পরিবারে যদি হচ্ছে গিয়ে আহ এই জন্মগত ত্রুটিযুক্ত বাচ্চা হওয়ার হিস্ট্রি থাকে, আপনার নিজের যদি এর আগে জন্মগত ত্রুটি সম্পন্ন কোনো বাচ্চা থেকে থাকে, তাহলে এই রোগ হতে পারে। তাহলে আমি কি করলাম, আমি ব্রিডিং সেলফ ইন্ট্রোডাকশনের সাথে একটু সিম্পেথেটিক অ্যাপ্রিহেনশন করলাম, আমি তাকে ইনসিডেন্সটা বললাম, আমি কিন্তু তাকে ইটিওলজিটা, ইনসিডেন্স ইটিওলজি পরে কি চলে আসে, হিস্ট্রি, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট প্ল্যান, তারপরে হচ্ছে কি আপনার পরবর্তী। তাহলে এখন আপনি রোগীর হিস্ট্রি কি নেবেন, এই যে আপনি যে রিস্ক ফ্যাক্টর গুলা বললেন এইগুলা রিলেটেড কিছু হিস্ট্রি নেন, বা আপনার কি হচ্ছে গিয়ে এর আগে কোনো জন্মগত ত্রুটিযুক্ত বাচ্চা ছিল আপনার বংশে, এরকম কারণ হওয়ার হিস্ট্রি আছে, আপনার কি ডায়াবেটিস আছে, আপনি কি কোনো রেগুলার কোনো ওষুধ খান, হৃদয় রোগের ওষুধ খান, এগুলা হচ্ছে গিয়ে আপনি হিস্ট্রি নিলেন। ইনভেস্টিগেশন বা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে এই রোগটা পুরোপুরি নির্ণয় করা সম্ভব, এই কারণে রোগ নির্ণয়ের জন্য আর কোনো পরীক্ষা নিরীক্ষা লাগবে না। তবে ডেলিভারির আগে রুটিন কিছু পরীক্ষা আমরা করে দেখতে চাই, যেমন হচ্ছে গিয়ে আপনি এন্টিনেটাল যেগুলো রুটিন ইনভেস্টিগেশন আছে ওগুলো নাও। তারপরে আসেন, ও আচ্ছা এখানে এক্সট্রা দুইটা পয়েন্ট আসবে, একটা যেটা আমি অলরেডি বলে ফেলছি, বাচ্চার প্রগনোসিস, বাচ্চা হইলেও এই সমস্যা হবে। আরেকটা হচ্ছে কি অ্যাসোসিয়েটেড কিছু আদার অ্যানোমালি থাকতে পারে, যদিও এনএনকেফালিতে ওটা অত বেশি ঝুঁকি না, কারণ অ্যানোমালি থাকুক আর না থাকুক আপনি ওকে টার্মিনেট। তবে যদি হাইড্রোনেফ্রোসিসের বাচ্চা হয়, মাইল্ড হাইড্রোনেফ্রোসিস, তাকে তো আপনি টার্মিনেটের অপশন দিবেন না, তাকে তখন বলে দিতে হবে যে এই অ্যানোমালিটার সাথে, বেশিরভাগ অ্যানোমালির সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড আরেকটা অ্যানোমালি থাকতে পারে, তো সেটা বলে দিতে হবে যে দেখা যায় এই সমস্যার সাথে বাচ্চার আরো কিছু সমস্যা থাকতে পারে, যেমন মেরুদণ্ডের সমস্যা, কিডনির সমস্যা, ঠোঁট কাটা, হার্টের সমস্যা, জন্মগত ত্রুটি এগুলো থাকতে পারে। এনএনকেফালিতে প্রগনোসিস আমি ডায়াগনোসিসের সাথে সাথে বলে দিচ্ছি, হাইড্রোনেফ্রোসিস বা অন্য কোনো অ্যানোমালির ক্ষেত্রে আপনি ডায়াগনোসিসটা আলাদা বলবেন, তারপর আপনি প্রগনোসিসটা আলাদা করে বলতে পারেন যে এই রোগে হচ্ছে গিয়ে বাচ্চা বেঁচেও থাকতে পারে, তারপর হচ্ছে গিয়ে মানে মাইল্ড হলে এমন, মডারেট হলে এমন, ওরকম করে আপনি ভাগ করে ফেলবেন। তারপরে চলে যান ট্রিটমেন্ট অপশনে। যেহেতু এই বাচ্চাটা বাঁচবে না, সেহেতু এই বাচ্চাটাকে এখনই গর্ভপাত করে ফেলাটা একটা হচ্ছে গিয়ে চিকিৎসার ভালো অপশন। তারপরে ট্রিটমেন্ট না করলে কি কমপ্লিকেশন হতে পারে, যে আপনি যদি হচ্ছে গিয়ে এখন গর্ভপাত না করেন, দেখা যায় অনেক সময় এটাতে প্রলং প্রেগনেন্সি হয়, বাচ্চা বড় বাচ্চা হতে যে হচ্ছে গিয়ে শোল্ডার ডিস্ট্রিকশন মানে ঘাড় আটকে যেতে পারে, প্রলং লেবার হতে পারে, অনেকক্ষণ ধরে লেবারে থাকার কারণে তার পিপিএইচ, তারপর হচ্ছে সেপসিস এগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তার কমপ্লিকেশন গুলো হচ্ছে গিয়ে তাকে একটু বললেন ট্রিটমেন্ট না করে। তারপরে এখন তার ট্রিটমেন্ট এটা বললেন যে আমরা আপনাকে ভর্তি করাবো, ভর্তি করে ব্যথা তোলার ওষুধ দিব, ব্যথা তোলার ওষুধ এই কয়েক ঘন্টা পর পর দেওয়া হয়, আমরা হচ্ছে গিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন জেল দিতে পারি, অথবা মুখে খাওয়ার ওষুধ যেটা মিসোপোস্টোল সেটাও দিতে পারি। সাধারণত এই বাচ্চাগুলো ডেলিভারি হতে সময় একটু বেশি লাগে, 3 থেকে 4 দিন সময় লাগতে পারে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনি ধৈর্য হারা হবেন না। অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে ডেলিভারির পর, রক্ত রেডি রাখবেন, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে হসপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা বলে নিব। তারপরে কিছু কিছু কমপ্লিকেশন হতে পারে, ওগুলো আগে বলবো, যে মা আগে থেকে জানিয়ে রাখছি যে আপনার বাচ্চা হতে গেলে কিছু সমস্যা হতে পারে, যেমন হচ্ছে যেটা এগুলো বলে নিবেন। তারপরে ডেলিভারির পরে কিন্তু এনকেফালি, এই টাইপের ডেলিভারির পরে আমরা যে ট্রিটমেন্টটা দিই সেটা সম্পর্কে আমরা একটু বলবো, যে ডেলিভারির পর আমরা রক্ত লাগলে রক্ত দেবো, আপনার অ্যান্টিবায়োটিক চলবে, বুকের দুধ বন্ধ করার জন্য আমরা কিছু ওষুধ দিব। এ সময় আপনি যদি মানসিক ভাবে খুব বেশি বিধ্বস্ত ফিল করেন, তাহলে তার সেটার জন্য আমরা সাইকিয়াট্রিস্টের পরামর্শে কিছু ওষুধ দিতে পারি।
পরবর্তী বাচ্চা নেওয়ার আগে কি করবে সেটা বলে দিতে হবে। পরবর্তী বাচ্চা নেওয়ার আগে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে ফলিক অ্যাসিড খেতে দিব আগে থেকে। আপনার কোনো রোগ আছে কিনা সেটা পরীক্ষা করে দেখবো। বাচ্চা পেটে আসার পরে 12 সপ্তাহ পরে হচ্ছে গিয়ে আমরা আর আল্ট্রাসোনোগ্রাম করে দেখবো যে সেই বাচ্চাটা সুস্থ আছে কিনা। 18 সপ্তাহে অ্যানুয়াল স্ক্যান করবো, ঠিক আছে? এ পর্যন্ত বলি। তারপরে হচ্ছে গিয়ে তাকে রিকারেন্স বলতে হচ্ছে মা আপনি ভয় পাবেন না, যদিও একবার হচ্ছে গিয়ে এই রোগটা হলে পরবর্তীতে 4/4 ক্ষেত্রে এটা হওয়ার আবার সম্ভাবনা থাকে। 5 ভাগ ক্ষেত্রে 2বার হলে 4/4 ক্ষেত্রে এটা আবার হওয়ার চান্স থাকে, কিন্তু আপনি রিকারেন্স রেটটা বললেন। তবে আপনি চিন্তা করেন না, আপনি আমাদের কাছে আসলে আমরা আপনাকে ফলিক অ্যাসিড খেতে দেখি। ফলিক অ্যাসিড খেলে দেখা যায় যে এটা এই রোগটা আবার হওয়ার সম্ভাবনা 70% কমে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আর আবার লাস্ট থেকে ট্রাকশন করবো। আপনি চিন্তা করবেন না, একবার এনএনকেফালি হওয়ার পরেও পরবর্তীতে বেশিরভাগ মহিলারাই সুস্থ বাচ্চা জন্ম দিয়েছে। তারপরে আপনি লাস্টে যেটা চল্লিশ সহকারে মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য ধন্যবাদ, ঠিক আছে? তাহলে এটা যে কোনো জন্য এটা একটা পারফরম্যান্স গ্রেটিং সেলস ইন্ট্রোডাকশন, sympathetic breaking the bad news, then it's diagnosis, explanation of the disease, prognosis of that disease, incidence, etiology, history, investigation, any associated anomaly, treatment option, complication is not treated, details of management, precaution during labor, hospital stay, cost, recurrence rate, pre-pregnancy counseling for next pregnancy, management of next pregnancy, double advice during discharge and any further. অ্যানুয়ালিতে কিন্তু পয়েন্টগুলো বেশি আছে। তাহলে কপস হচ্ছে কি আমরা আর কি কি হেডলাইন করতে পারি? আর হচ্ছে যে আমি প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং একটা হেডলাইনে করতে পারি, কাউন্সিলিং, ঠিক আছে? আমি প্রেগনেন্সি উইথ ডিজিজ হেডলাইনে করতে পারি। প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং অনেক রোগের হতে পারে। প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং আপনার ডায়াবেটিস মেলাইটাস কারো থাকলে হতে পারে, প্রিভিয়াস অ্যানোমালির হিস্ট্রি আছে, এমন কোনো রোগী আপনার কাছে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং এ আসতে পারে। ক্রনিক হাইপারটেনশনের রোগী হতে পারে, আগের প্রেগনেন্সিতে প্রি-এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া ছিল এখন আপনার কাছে আসছে, এই রোগীর হতে পারে, ঠিক আছে? তাহলে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং কিন্তু খুবই কমন একটা টপিক কাউন্সিলিং। তাহলে আসলে আমরা দেখি প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং থাকলে আমরা হচ্ছে গিয়ে কি কি হেডলাইনে পড়ব। এবার পলি আপু বলেন, পলি আপু আছেন আমাদের সাথে? পলি আপু, আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, টি আহমেদ আপু, আপু শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু। আপু আপনার নামটা যদি বলতেন। আমার নাম তাহসিনা। আচ্ছা, তাহসিনা আপু আমাকে বলেন, a 35 years lady, para 1+0, known case of diabetes for 6 years, came to you as she wants to conceive. Now counsel her. Diabetic patient, তার কাছে প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং আসছে, কিভাবে কাউন্সিলিং করবেন? প্রথমে আসসালামু আলাইকুম মা, কেমন আছেন আপনি? আমি ডাক্তার তাহসিনা, আপনাকে একটু আপনার ভবিষ্যৎ পারিবারিক পরিকল্পনা নিয়ে একটু কথা বলবো। যেহেতু আপনি বিগত 6 বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত এবং এখন আপনার বয়স অলরেডি 35, সেহেতু আপনি এখন হাই রিস্ক প্রেগন্যান্সি আন্ডারে পড়ছেন। যেহেতু আপনি 6 বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত, ফার্স্টে আমরা আপনার ডায়াবেটিসটা টেস্ট করব, ডায়াবেটিসটা কি কন্ট্রোল কি না, আপনি এতদিন ডায়াবেটিসের জন্য কি ওষুধ নিয়েছেন,
ওরাল নিয়েছেন নাকি ইনজেক্টেবল নিয়েছেন? আর আপনার আগের প্রেগন্যান্সিটা কি সিজারে হয়েছে না নরমালে হয়েছে? আগের প্রেগন্যান্সির সময় কোনো সমস্যা হয়েছিল কিনা ডায়াবেটিস জনিত কারণে? আগের প্রেগন্যান্সিতে অনেক বেশি রক্তপাত হয়েছিল কিনা ডেলিভারির সময়? যেহেতু আপনি আবার কনসিভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা আপনাকে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখার সাজেশন দিচ্ছি। আর হচ্ছে আপনি অন্তত কনসিভ করার 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিড শুরু করবেন এবং ডায়াবেটিসটা হচ্ছে ফাস্টিং 3 থেকে 5 এর মধ্যে রাখবেন। আর 2 hours পোস্টপ্রান্ডিয়াল 7 to 8 এর মধ্যে রাখবেন। তারপরে হচ্ছে আমি এতক্ষণ ধরে আপনাকে যা বোঝানোর চেষ্টা করছি, আপনি যদি বুঝে থাকেন আর আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে আপু, তাহলে গ্রিড করেছেন, সেলফ ইন্ট্রোডাকশন দিয়েছেন, ইম্পর্টেন্স অফ ব্লাড সুগার কন্ট্রোল বলেছেন। না, ইম্পর্টেন্স অফ ব্লাড সুগার কন্ট্রোল কি বলেছেন? বলেননি। আপনি বলেছেন যে তার প্রি প্রেগন্যান্সি ম্যানেজমেন্টটা কিভাবে হবে সেটা বলেছেন, আর তার হিস্ট্রি নিয়েছেন। লাস্টে আপনি এনি কোয়ারি এন্ড থ্যাঙ্কস করেছেন। তাহলে আপনি 6টা পয়েন্টে কিন্তু আপনার কাউন্সিলিং শেষ করে দিচ্ছেন। আমি আপনাদের যেটা বলবো, প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং এ আপনাদের পয়েন্ট থাকবে, আপনি গ্রিড করবেন, সেলফ ইন্ট্রোডাকশন করবেন, আরেকটা এক্সট্রা পয়েন্ট থাকবে, আপনি তাকে ওয়েলকাম করবেন। সে প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং এ আসছে, আমাদের দেশের প্রেক্ষাপটে এটা একটা সচেতনতার পরিচয়, তাই না? তাহলে আপনি তাকে একটু ওয়েলকাম করবেন। তারপরে ইম্পর্টেন্স অফ ব্লাড সুগার কন্ট্রোল তাকে বলতে হবে, যে কেন তাকে হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ ব্লাড সুগার কন্ট্রোল, ইফেক্ট অফ ডায়াবেটিস অন প্রেগন্যান্সি, ডায়াবেটিস থাকলে তার প্রেগন্যান্সিতে কি কি কমপ্লিকেশন হতে পারে সেটা, এগুলো আমরা হচ্ছে গিয়ে তাকে বলবো। তারপরে আপনি যেটা করেছেন, আপনি তার হিস্ট্রি নেবেন। আপনার কিন্তু তাকে কিছু ইনভেস্টিগেশনও করতে দিতে হবে, তার ডায়াবেটিস কতটুকু কন্ট্রোল বোঝার জন্য, এবং তার কোনো ডায়াবেটিক কমপ্লিকেশন আছে কিনা বোঝার জন্য, তাহলে সেটা একটা পয়েন্ট। তারপরে আপনি যেটা বলছেন প্রি প্রেগন্যান্সি ম্যানেজমেন্ট, সেটা একটা পয়েন্ট। ডিউরিং প্রেগন্যান্সি ম্যানেজমেন্টও আপনাকে প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং এ বলতে হবে যে আপনি বাচ্চা নিলে কিন্তু আপনার ঘন ঘন চেক আপে আসতে হবে। আমরা বারবার আপনার প্রেফার করবো বাচ্চা ভালো আছে কিনা বোঝার জন্য এই পরীক্ষা করবো। মনিটরিং ডিউরিং প্রেগন্যান্সি, ডেলিভারি, স্পেশাল কেয়ার ডিউরিং ডেলিভারি, পিউরটোরিয়াম, কন্ট্রাসেপশন পর্যন্ত আপনার যেতে হবে। প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং মানে কিন্তু শুধু প্রেগন্যান্সির আগ পর্যন্ত না, ঠিক আছে? তারপরে যে লাস্টে রিঅ্যাসুরেন্স আর ইনকোয়ারি। হ্যাঁ, ডায়াবেটিস এর প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং তাহলে কিরকম? আসসালামু আলাইকুম মা, আমি ডাক্তার আফসানা সরকার আপনার সাথে আপনার ভবিষ্যৎ গর্ভধারণের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। প্রথমেই আপনাকে স্বাগতম যে আপনি বাচ্চা ধারণ করার পূর্বেই পরামর্শ নিতে এসেছেন, এটা করে আপনি যথেষ্ট সচেতনতার পরিচয় পাচ্ছেন। মা, আপনার 6 বছর ধরে ডায়াবেটিস এমন একটা রোগ, যেই রোগে হচ্ছে গিয়ে শরীরে ইনসুলিন হয় যথেষ্ট পরিমাণে নিঃসরণ হয় না, অথবা হলেও ঠিক মতো কাজ করতে পারে না, যেই কারণে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়। এটা থাকলে মা, প্রেগন্যান্সিতে আপনার এবং আপনার বাচ্চা দুইজনের জন্যই সেটা ঝুঁকির কারণ হয়ে যাবে যদি এটা কন্ট্রোল না থাকে। আপনার কি কি সমস্যা হতে পারে? আপনার এই হচ্ছে গিয়ে ডায়াবেটিস, এক হচ্ছে গিয়ে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হতে পারে। আপনার এখান থেকে প্রি এক্লাম্পসিয়া, হাইপারটেনশন এগুলো হতে পারে। আপনার পানি আগে ভেঙে যেতে পারে, ডেলিভারি আগে হয়ে যেতে পারে, ডেলিভারির পরবর্তীতে ইনফেকশন হতে পারে, বাচ্চারও বিভিন্ন সমস্যা হতে পারে, বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে, বাচ্চা অস্বাভাবিক বড় হয়ে যেতে পারে অথবা ছোট হতে পারে, বাচ্চা পেটের মধ্যে হঠাৎ করে মারা যেতে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনার জন্য এই মুহূর্ত থেকে বাচ্চা গর্ভধারণ করার পূর্বে থেকেই ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকা, হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণের মধ্যে থাকা খুবই জরুরি। আচ্ছা, এই কারণে আমরা আপনার কাছ থেকে হচ্ছে গিয়ে এখন কিছু হিস্ট্রি নিব, কিছু আপনাকে পরীক্ষা করতে দিব এবং আপনাকে কিছু ম্যানেজমেন্ট।
হিস্ট্রির মধ্যে আপনার ডায়াবেটিস কতদিন ধরে, এর জন্য আপনি কি ওষুধ খান বা ইনসুলিন নেন, কি ডোজে খান। যদি ওষুধ খেয়ে থাকেন তাহলে সেটা এখন ইনসুলিনে পরিবর্তন করে নিতে হবে। আপনার কি রিসেন্টলি কোনো গিয়ে ব্লাড সুগার পরীক্ষা করা আছে? থাকলে সেটাতে আপনার ডায়াবেটিসের লেভেল কেমন থাকে। আপনার HbA1c কমপক্ষে 6 এর নিচে হলে আপনি গর্ভধারণ করতে পারবেন। তার আগ পর্যন্ত আপনাকে কোনো একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে। আচ্ছা, এই গেল আমার মোটামুটি প্রি প্রেগন্যান্সি ম্যানেজমেন্ট। তারপরে ডিউরিং প্রেগন্যান্সি ম্যানেজমেন্ট, আপনার বাচ্চা গর্ভধারণ করার পরে আপনাকে, যেহেতু এটা একটা হাই রিস্ক প্রেগন্যান্সি, ঘন ঘন চেক আপে আসতে হবে। আমার সাথে ছাড়াও ডায়াবেটিসের ডাক্তার, ডায়েটিশিয়ান, এদেরকে আপনার দেখাতে হবে। বাচ্চা গর্ভধারণের পরে 18 সপ্তাহে আমরা অ্যানোমালি স্ক্যান করে দেখবো যে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। 24 উইকসে কি বলে সেটা ইকো করে দেখবো যে তার হার্টে কোনো সমস্যা আছে কিনা। এবং 28 সপ্তাহের পর থেকে 3 থেকে 4 সপ্তাহ পর পর আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে বাচ্চার গ্রোথ এটা ঠিক আছে। এছাড়াও 2 সপ্তাহের পর তার এমএসটি, সিটিজি বা ফিজিক্যাল প্রোফাইল নামক পরীক্ষাগুলো রাখতে পারে বাচ্চার অবস্থা বোঝার জন্য। আচ্ছা, ডেলিভারির সময় কিছু স্পেশাল কেয়ার নিতে হবে। ডেলিভারির সময় প্রসব ব্যথা ওঠার পরে গিয়ে যাতে ইনফেকশন না হয় এই জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ডেলিভারি করাতে হবে। 2 ঘন্টা বা 1 থেকে 2 ঘন্টা পর পর আপনার ব্লাড সুগার আমরা চেক করবো, যাতে ব্লাড সুগার খুব বেশি বেড়ে বা কমে না যায়। বাচ্চা জন্মের সময় একজন নিউরোলজিস্ট থাকতে হবে। বাচ্চা জন্মের পর 1 ঘন্টা পর বাচ্চারও আমরা ব্লাড সুগার চেক করবো। বাচ্চা জন্ম নেওয়ার ঘন্টা খানেকের মধ্যে তাকে বুকের দুধ খেতে দিতে হবে। আচ্ছা, তারপরে কন্ট্রাসেপশন সম্পর্কে বলবেন যে বেরিয়াল মেথড আপনার জন্য ভালো। আপনার 6 মাস আপনি প্রজেস্টেরন খেতে পারবেন, 6 মাস পরে লো ডোজের আপনি ওসিপি খেতে পারবেন। ঠিক আছে, একদম কন্ট্রাসেপশন পর্যন্ত যে তারপর তাকে একটু রিঅ্যাসিওর করবেন, আপনি চিন্তা করেন না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে আপনি নিজেও সুস্থ থাকবেন, আপনি একটু সুস্থ বাচ্চা জন্ম দিতে পারেন। আর কোনো গিয়ে প্রশ্ন না থাকলে ধন্যবাদ। তাহলে প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস যদি আসে তাহলেও আপনি সেম কাউন্সিলিং বলবেন। আর প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং অফ ডিএম পেশেন্ট আসলে আপনি 3-4টা পয়েন্ট বেশি বলবেন। হ্যাঁ, কিন্তু প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং আসলে শুধু প্রি প্রেগনেন্সি পর্যন্ত বলে থেমে যাবো। ঠিক আছে, তাহলে আমার যদি প্রেগনেন্সি উইথ একটা ডিজিজ পড়া থাকে, লাইক প্রেগনেন্সি উইথ ক্রনিক হাইপারটেনশন যদি আমার পড়া থাকে, তাহলে আমি প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং অফ ক্রনিক হাইপারটেনশনে এই সেম জিনিসটাই বলবো, সাথে 3-4টা পয়েন্ট অ্যাড করবো। ওই 3-4টা পয়েন্ট কি, যে প্রি প্রেগনেন্সি আমার তার কি হিস্ট্রি নিতে হবে, কি ইনভেস্টিগেশন দিতে হবে, প্রি প্রেগনেন্সি আমার তার কি ম্যানেজমেন্ট দিতে হবে। এই বাকি ইফেক্ট অফ ডিজিজ অন প্রেগনেন্সি, ইফেক্ট অফ প্রেগনেন্সি অন ডিজিজ, তারপরে গিয়ে ইন্টারনেটাল কেয়ার ম্যানেজমেন্ট, তার মনিটরিং, কেয়ার ডিউরিং লেবার, কেয়ার ডিউরিং পিরিয়ড, বেবি কেয়ার, হ্যাঁ এগুলো মোটামুটি সব ঠিকই থাকে। তাহলে প্রেগনেন্সি উইথ ডিজিজে কি আসবে ওটা আমি অত ডিটেইলস বললাম না। সেই গ্রিটিং, সেলফ ইন্ট্রোডাকশন, সিম্পথেটিক অ্যাপ্রিহেনশন, হিস্ট্রি নিব, ওই ডিজিজটার কোনো ইটিওলজি থাকলে সেই ইটিওলজি বলবো। তারপরে অ্যাকশন, ইফেক্ট অফ ডিজিজ অন প্রেগনেন্সি, সব কিন্তু প্রেগনেন্সি উইথ ডিজিজে এই দুটো পয়েন্ট থাকবে, ইফেক্ট অফ ডিজিজ অন প্রেগনেন্সি, ইফেক্ট অফ প্রেগনেন্সি অন ডিজিজ। তারপরে আপনি তার ট্রিটমেন্ট অপশন বলবেন, ম্যানেজমেন্ট ডিউরিং গিয়ে লেবার বলবেন, ম্যানেজমেন্ট ডিউরিং পিরিয়ড বলবেন, প্রগনোসিস বলবেন, কোয়ারি। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনার কাছে প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে আসছে, প্রেগনেন্সি উইথ প্লাসেন্টা প্রিভিয়া আপনার কাছে নিয়ে আসছে, আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে আসছে, নাও কাউন্সিল এরকম একটা ধরনের দিব, এটা একটা প্রেগনেন্সি উইথ ডিজিজের নিয়ে। আর কি আসতে পারে, প্রেগনেন্সি উইথ জিডিএম আসতে পারে, প্রেগনেন্সি উইথ জিএম আসতে পারে, প্রেগনেন্সি উইথ প্রিএক্লাম্পসিয়া আসতে পারে, প্রেগনেন্সি উইথ থাইরয়েড ডিসঅর্ডার আসতে পারে, যতগুলো মেডিকেল ডিসঅর্ডার আপনারা করছেন সবগুলো আসতে পারে। আপনার খালি প্রোফর্মা মনে থাকতে হবে যে এই কয়েকটা পয়েন্ট আমার কাজ করতে হবে। আপনি যখন পয়েন্ট মাথায় থাকবে, ভেতরে আপনি কিছু না কিছু অবশ্যই বলতে পারবেন, যেহেতু আপনি এগুলো সব রিটেনের জন্য অলরেডি করে আসতেছেন। ঠিক আছে, আচ্ছা আজানটা শেষ হচ্ছে।
ধরেন এই পিএইচ নিয়ে আপনার কাছে আসছে, আলোচনাগ্রাম নিয়ে এসছেন, তাহলে আমি কি বলবো? তাহলে আমি আচ্ছা, তাহলে আমি কি বলবো? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আফসানা সরকার। আপনি যে আলোচনাগ্রাম রিপোর্টটা নিয়ে আমার কাছে এসেছেন তাতে দেখা যাচ্ছে যে আপনার গর্ভস্থল নিচের দিকে আছে এবং সেটা জরায়ুর মুখকে ঢেকে রেখেছে। এই রোগটাকে আমরা মেডিকেলের পরীক্ষায় প্লাসেন্টা প্রিভিয়া আলোচনাগ্রাম রিপোর্ট বললেন ডায়াগনোসিস। এখন আপনার হচ্ছে গিয়ে ইনসিডেন্স বলেন এটিওলজি। ইনসিডেন্স হচ্ছে গিয়ে না প্লাসেন্টা প্রিভিয়ার ইনসিডেন্স কত আমার মনে নাই, একজন বলে দেন। আচ্ছা, যদি প্লাসেন্টা প্রিভিয়ার ইনসিডেন্স মনে না থাকে, মা শতকরা যতগুলো কারণে প্রেগনেন্ট অবস্থায় ব্লিডিং হয় তার মধ্যে 35% কারণ হচ্ছে গিয়ে প্লাসেন্টা প্রিভিয়া। আচ্ছা, প্লাসেন্টা প্রিভিয়া কি কারণে হয় এটা বলার না গেলেও কিছু রিস্ক ফ্যাক্টরের কারণে এই হচ্ছে গিয়ে রোগটা বেশি হতে পারে। যেমন বারবার বাচ্চা নেয়া, মায়ের বয়স 35-এর বেশি হওয়া, জরায়ুতে আগে থেকে কোনো অপারেশন থাকা, গর্ভস্থল অতিরিক্ত বড় হওয়া, মায়ের ধূমপানের অভ্যাস থাকা, এগুলো থাকলে গর্ভস্থল নিচের দিকে থাকতে পারে। এখন আপনি হিস্ট্রি নেন, মেনস্ট্রুয়াল হিস্ট্রি নেন, অবস্টেট্রিক হিস্ট্রি নেন, সব প্রেগনেন্ট উইমেনের মেনস্ট্রুয়াল অবস্টেট্রিক হিস্ট্রি নেবেন, হ্যাঁ, যে আপনার শেষ মাসিক কত তারিখে হয়েছে, আপনার কয়টি বাচ্চা আছে, বাচ্চাগুলো নর্মালে হয়েছে না সিজারে আছে, আপনার কি এমারজেন্সি কোনো হিস্ট্রি আছে? আচ্ছা, অথবা আপনার এর আগে কি আপনার জরায়ুতে কোনো ধরনের কোনো অপারেশন হয়েছিল? হিস্ট্রির পরে এখন ইনভেস্টিগেশনে আসে যে মা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে এটা পুরোপুরি ভাবে নিশ্চিত হওয়া সম্ভব। এছাড়া আপনার ম্যানেজমেন্টের জন্য আমাদের আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে বলে রুটিন এন্টিনেটাল যেসব ইনভেস্টিগেশন আছে সেটা বলেন, আল্ট্রাসোনোগ্রাম উইথ কালার দরকার বলেন, এমআরআই যদি কোনো কনফিউশন। আচ্ছা, তারপরে এখন আসেন প্রেগন্যান্সি উইথ ডিজিজ, তাহলে ইফেক্ট অফ ডিজিজ অন প্রেগন্যান্সি আর ইফেক্ট অফ প্রেগন্যান্সি অন ডিজিজ। ইফেক্ট অফ ডিজিজ অন প্রেগন্যান্সি হচ্ছে যে গর্ভস্থল নিচের দিকে থাকলে বেশ কিছু জটিল অবস্থা হতে পারে, যেমন শিশু জন্মের পূর্বে রক্তক্ষরণ, বাচ্চার অস্বাভাবিক অবস্থান মানে ম্যালপ্রেজেন্টেশন, তারপর হচ্ছে গিয়ে প্রসব পরবর্তী রক্তক্ষরণ যেমন পিপিএইচ, প্রসব বেদনা শুরু হওয়ার আগে পানি ভেঙে যাওয়া, গর্ভস্থল সময় মতো না পড়া। বাচ্চারও কিছু জটিলতা হতে পারে, যেমন বাচ্চার ওজন কম হওয়া, জন্মের পূর্বে মৃত্যু হওয়া এবং জন্মগত ত্রুটি থাকা। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, এটার জন্য আমরা আপনার পর্যাপ্ত হচ্ছে কি চিকিৎসার ব্যবস্থা করব। আমরা যেভাবে চিকিৎসা করব মানে ট্রিটমেন্ট প্ল্যানটা এখন আপনাদেরকে বলবেন যে আপনার এখন থেকেই কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। প্রসবের পর্যন্ত আপনার বিশ্রাম নিতে হবে, দূরে কোথাও যাতায়াত করা যাবে না, স্বামী সহবাস করা যাবে না। বাচ্চার ফুসফুস কার্য করার জন্য আমরা 28 থেকে 34 সপ্তাহের মধ্যে স্টেরয়েড ইনজেকশন দিব। আমরা 32 সপ্তাহে আবার একটু আল্ট্রাসোনোগ্রাম করে দেখবো যে ফুল উপরে উঠে গেছে কিনা। ফুল যদি নিচেই থাকে কালার ডপলার করে দেখবো যে সেটা জরায়ু দেয়াল ভেসে কিনা। একটু 1 মিনিট। যদি গর্ভফুল সম্পূর্ণভাবে জরায়ু মুক্তি ঢেকে রাখে তাহলে আপনার সিজারিয়ানের মাধ্যমে হচ্ছে গিয়ে বাচ্চা ডেলিভারি করানো লাগবে। এই অপারেশন একটা ঝুঁকিপূর্ণ অপারেশন। এই অপারেশনের আগে আপনার 4 ব্যাগ রক্ত জোগাড় করা লাগবে। একজন সিনিয়র হচ্ছে গিয়ে গাইনি ডাক্তার আপনার অপারেশন করবে। অফিস টাইমে অপারেশনটা করতে হবে। অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণ লাগতে পারে, এমনকি জরায়ু কেটেও ফেলতে হতে পারে। এই কারণে রিস্ক বন্ডে আপনাদের সাইন লাগবে। এই হচ্ছে গিয়ে যে কমপ্লিকেশন গুলো এগুলো আপনি বলেন। তারপরে প্রগনোসিস হচ্ছে গিয়ে একবার গর্ভফুল নিচে থাকলে পরবর্তীতে গর্ভফুল নিচে থাকার সম্ভাবনা বেশি। অ্যাসিওর করবেন, ভয় পাবেন না, যে কোনো সমস্যা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার আমরা পুরোপুরি চেষ্টা করে লাস্টে হচ্ছে গিয়ে ইনকোয়ারি ওদের চলে আসছেন। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে প্রেগনেন্সি উইথ ডিজিজ এর একটা এক্সাম্পল। তাহলে আপনি প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং করলে আপনার অনেকগুলা, একটা প্রোফাইল করলে আপনি অনেকগুলা বলতে পারবেন, প্রেগনেন্সি উইথ ডিজিজ একটা করলে আপনি অনেকগুলা বলতে পারবেন, অ্যানোমালি একটা করলে আপনি অনেকগুলো বলতে পারবেন। আর কি কি এরকম হেডলাইন এরকম হেডলাইন আর আসতে হচ্ছে গিয়ে আপনার আইইউডি অ্যাক্ট, অনেক সময় আমরা ডিএম উইথ আইইউডি আসে, এমনি আইইউডি আসে, প্রি এক্লাম্পসিয়া উইথ আইইউডি আসে। তাই আইইউডির একটা প্রোফার্মা দেখে রাখবেন।
তারপর হচ্ছে ইন্টিনেটাল চেক আপের একটা পারফরমেন্স, যে আপনার কাছে টুইন প্রেগনেন্সি নিয়ে আসছে, এখন পেশেন্টের কাউন্সিলিং হবে। তাহলে টুইন প্রেগনেন্সির জন্য যেমন আপনার হচ্ছে গিয়ে কিছু টুইনের কি কি কমপ্লিকেশন আছে, টুইনের জন্য আপনার এক্সট্রা কিছু ম্যানেজমেন্ট ওটা যেমন বলা লাগবে, আবার একটা রেগুলার ইন্টিনেটাল চেক আপ যেটা, সেটাও এমন লাগে আপনার বলে দিবে। ঠিক আছে, তাহলে ইন্টিনেটাল চেক আপের একটা পারফর্মার করবেন। আর আরেকটা লাস্ট হচ্ছে কি পোস্টনেটাল কেয়ারের একটা perform। যে তোমার হসপিটালে ডেলিভারি হচ্ছে, আজকে তুমি পেশেন্টকে ছুটি দিয়ে দিয়ে বা ছুটি দেওয়ার আগে তুমি তাকে কাউন্সিল, তাহলে পোস্টনেটাল কেয়ারের আপনার হচ্ছে গিয়ে নিতে হবে। তাহলে আমি যে কটা পড়ালাম তার বাইরে আমি তো বললাম আইওটির একটা পারফর্মার, ইন্টিনেটাল কেয়ারের একটা পারফর্মার, পোস্টনেটাল কেয়ারের পারফর্ম। ঠিক আছে, তারপরে তো কিছু ওই যে যেটা বললাম গাইনের মতো অবসেও কিছু ইউনিক জিনিস থাকবে, যেটা একটা পরে 4-5টা হবে না, সেটা আপনারা তখন ওইটা একবার করে হচ্ছে কি দেখবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে এখন বলবেন হচ্ছে শান্তা আপু বলেছেন, রেজওয়ানা আপু বলেছেন, তাসিমা আপু বলেছেন, মশিউর রহমান, আর নুসরাত আপু আর মোর্শেদ আপু তো রেসপন্সই করেন না। কেমনে হবে? ছোট ভাই আপু এখন আমাকে শুনতে পাচ্ছেন? নুসরাত ভাইয়া আপু ফোন করছে, আমি শুনবই না, শুনলেই এখন আমাকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আবার মনোরমা আপুর কাছে আসি, আপুর কাছে অনেকক্ষণ আগে এসেছি। মনোরমা আপু শুনতে পাচ্ছেন? আপু শুনতে পাচ্ছি। আচ্ছা আপু আমাকে একটু ইয়ে করেন, আইওটির কাউন্সিলিং কল। হ্যাঁ হ্যাঁ, এটা তো বলেন নাই। আপু না বলাটাই তো বলতে হবে, তারপর নাম কি হবে আপনাকে বলতেছি, বাকি সবাই এখন ব্রেন স্টর্মিং করতেছে যে আইওডি জিজ্ঞেস করলে তাহলে আমি কি বলবো। এই ব্রেন স্টর্মিং এর পরে আমি যখন বলবো তখন আপনাদের মাথায় খুব ভালো মতো হচ্ছে গিয়ে থাকবে। ঠিক আছে, আর আমি এমনি বলে দিব তখন মনে হবে হ্যাঁ এটা তো আমি জানি, এটা তো আমি পারি। আপনি চিন্তা করবেন, বলতে যাবেন দেখবেন যে না আমি এটা পারি না, হ্যাঁ তখন ওটা ভালো মতো মাথায় ঢুকতেছে। এখন আমাকে এটা মন দিয়ে শুনতে হবে। বলেন, আপনি 50% বলবেন, বাকি 50% আমি অ্যাড করব। আচ্ছা, প্রথমে ওই যে মা নিয়ে আসবে আলট্রাসাউন্ড অথবা ডায়াগনোসিস কেস যদি হয়, তাকে হচ্ছে যে বলবো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনোরমা সরকার, আমি আপনার মানে আপনার রোগটা সম্বন্ধে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। তারপরে বলবো যে মা আপনার সাথে যদি অন্য কেউ থাকে তাকেও একটু নিয়ে আসতে পারেন, কারণ আমি আপনার এই অসুখটা সম্বন্ধে আপনার সাথে এবং তার সাথে আলাপ করতে চাই। তারপরে যদি আমি দেখবো যে উনি আসলে জানে কিনা যে ওনার পেটের বাচ্চাটা মারা গেছে, এটা দেখবো, জিজ্ঞাসা করবো যে আপনি যে একটা আল্ট্রাসাউন্ড করেছেন, আপনি কি জানেন আপনার রিপোর্টটাতে কি আছে? তখন অনেক মা কিন্তু বলতে পারে যে হ্যাঁ আমার এরকম রিপোর্ট আছে, বাচ্চা মারা গেছে। তো যদি না জানে সে, তাহলে আমি তাকে বলবো যে মা এটা একটা অনেক কষ্টের ব্যাপার, বলতেই হচ্ছে, যেহেতু আপনি একটা আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসছেন, তো এখানে আপনার বাচ্চার অবস্থাটা ভালো নাই, মানে কথাটা একটু সিম্প্যাথেটিক্যালি বলতে হবে, কারণ হচ্ছে হঠাৎ করে এরকম কষ্টের খবর শুনলে তারা তো মানে হাত চোট হতে পারে আর কি। তারপরে বলবো যে মা আপনি হচ্ছে যে আমাদের কাছে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে আপনার এই অসুখটা সম্বন্ধে একটু মানে কথা বলতে চাচ্ছি। মা আপনি কি বাচ্চা পেটে অবস্থায়, আপনি কি এটা আপনার আর কোনো বাচ্চা আছে কিনা, বা আপনার আগের বাচ্চাগুলো নর্মাল ডেলিভারি হয়েছে নাকি কোনো অপারেশন লাগছে? তখন উনি যদি বলে হ্যাঁ নর্মাল ডেলিভারি হয়েছে, মানে যাই হোক, তখন বলবো যে আপনার এই বাচ্চাটা যেহেতু একটু মানে বাচ্চাটা ভালো নাই, তো আমরা এই ভালো যে বাচ্চা খারাপ হয়ে যায় সে বাচ্চার জন্য পারতপক্ষে অন্য কোনো অপারেশনে যাই না, আমরা একটু ওষুধের মাধ্যমে আপনাকে চেষ্টা করব। এই জন্য আপনাকে একটু হাসপাতালে 2 দিন থাকতে হবে, এবং হচ্ছে আপনার কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, যেমন একটু ব্লাড রেডি রাখতে হবে, কিছু ইনভেস্টিগেশন আমাদের হাসপাতালে হয়, এগুলো আপনি করবেন। তো হচ্ছে যে আপনার এই বাচ্চাটা যখন পেটে ছিল তখন কি আপনার কোনো জ্বর বা কোনো সমস্যা ছিল, বা আপনার কোনো রিলেটিভ কোনো অন্য কোনো অসুখ বিসুখ, যেন আপনার অন্য কোনো অসুখ আছে কিনা, যেমন আপনার প্রেশার বা ডায়াবেটিস এগুলো কিছু ছিল কিনা, থাইরয়েডের সমস্যা, এগুলোর কি কোনো চিকিৎসা আপনি নিতেন? মানে আপনি কি জ্বর, আপনার কোনো জ্বর আসছিল কিনা, এই ব্যাপারে বলবো। আর হচ্ছে যে
আর কি বলবো, আপনার কাছে কি কোনো ইনভেস্টিগেশন করা আছে? না করলে আমাদের হাসপাতাল থেকে কিছু পরীক্ষা আছে যেগুলো নাকি বাচ্চা ম্যানেজ করার জন্য লাগবে, ডেলিভারির আগে আমরা রুটিনলি করে থাকি, এগুলো আমরা করাবো আমাদের হাসপাতাল থেকে। তো মা, আপনাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। আর হচ্ছে যে এখানে খুব বেশি টাকা পয়সা লাগবে না, তবে আপনাদের 2 একদিন থাকতে হবে। আমরা চেষ্টা করব যে প্রথমে ওষুধ দিয়ে চেষ্টা করব, যদি না হয় তাহলে আমরা হচ্ছে যে আরো কিছু পদ্ধতি আছে, যেমন ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার, এইসব দিয়ে আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। আর আর কি বলবো, তারপর যদি বাচ্চাটা যদি নর্মালি হয়ে যায় তাহলে আপনি হচ্ছে আর আপনি যদি চিকিৎসা না নেন তাহলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আপনি মানে বিভিন্ন রকম বাচ্চার ভিতরে খারাপ থাকার জন্য আপনার অনেক রকম সমস্যা হতে পারে। এই জন্য মা, আপনি হচ্ছে যে হাসপাতালে ভর্তি থাকেন, আমরা আপনার চিকিৎসার চেষ্টা করছি। আর কি বলবো, শেষ করে আর শেষ করবেন কিভাবে? আপনি কি আমার কথা বুঝতে পারছেন মা? তো যদি আপনি আমার কথা বুঝে থাকেন বা আপনার যদি কিছু জানার ইচ্ছা থাকে আপনি আমাকে বলতে পারেন। আর আর এতক্ষণ আমার কথা মানে কি জানি ধৈর্য নিয়ে শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে আপনি ভালো বলেছেন। আমি যেটা বলেছিলাম, আপনি 50% বলেন, বাকি 50% আমি অ্যাড। তাহলে আপু রিডিং সেলফ ইন্ট্রোডাকশনে গেছেন, সিম্প্যাথেটিক্যালি ব্রেকিং দ্য ব্যাড নিউজ এটা করেছেন। তারপরে আপু হিস্ট্রি নিয়েছেন, আপনি ইনভেস্টিগেশন পয়েন্টটা টাচ করেছেন, ট্রিটমেন্ট অপশন বলেছেন, তারপরে হচ্ছে গিয়ে ইনকোয়ারি মানে লাস্টের হচ্ছে গিয়ে গেছেন। হ্যাঁ, তো আপু 6টা পয়েন্ট টাচ করছেন। আপনি মিস করছেন কোনটা কোনটা? একটা হচ্ছে গিয়ে ইটিওলজি বলতে হবে। হ্যাঁ, আমরা বলে দিব, হ্যাঁ, বলতে খারাপ লাগলেও যে আপনার পেটের বাচ্চাটি আর জীবিত নেই। তারপরে আমার তখন ইটিওলজিতে যেতে হবে যে বিভিন্ন কারণে হচ্ছে গিয়ে বাচ্চা পেটের মধ্যে মারা যেতে পারে। মায়ের কিছু কারণ, বাচ্চার কিছু কারণ, গর্ভস্থলের কিছু কারণ, ঠিক আছে? মায়ের কারণের মধ্যে অতিরিক্ত রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, বাচ্চার কারণের মধ্যে হচ্ছে গিয়ে জন্মগত ত্রুটি, কিছু ওষুধ সেবনের কারণে হতে পারে, ঠিক আছে? তাহলে আমি ইটিওলজি একটা পয়েন্ট এখানে আমার বাদ করছি। আচ্ছা, তারপরে আসেন ইনভেস্টিগেশন বলেছেন। ইনভেস্টিগেশন ওইভাবে না বলে যে আপনার কি করা আছে, আরো কিছু করতে দিব, সেটা না বলে বাচ্চাটি কেন মারা গেল এটা খুঁজে বের করার, বাচ্চা পেটে মারা গেছে এটা ডায়াগনোসিস করার জন্য আল্ট্রাসোনোগ্রামই যথেষ্ট। তবে বাচ্চাটি কেন মারা গেল সেটা খুঁজে বের করার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগবে, যেমন রক্তের ব্লাড প্রোটিন, আরএইচ টাইপিং, ব্লাড সুগার, থাইরয়েড প্রোফাইল, টর্চ স্ক্রিনিং, গ্লুকোজ এন্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিবডি, প্রস্রাব পরীক্ষা, ক্যারিওটাইপিংও করা লাগতে পারে। হ্যাঁ, মানে আইওডির যে ইনভেস্টিগেশন গুলো আছে ওগুলো আপনি বললেন। তারপরে হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টের কিন্তু এখানে দুটো অপশন আছে, অপশন দুটো আমার বলতে হবে। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে ভর্তি হয়ে এটা এবং না বলে এই কমপ্লিকেশন হতে পারে সেটা বলছেন। তো আমরা একটু ম্যানেজমেন্ট অপশন দিব যে মা আপনি চাইলে 1 থেকে 2 সপ্তাহ অপেক্ষা করতে পারেন। যদি আপনি অপেক্ষা করেন তাহলে আপনাকে সপ্তাহে 2 বার করে হচ্ছে গিয়ে কিছু পরীক্ষা করতে হবে, বিটিসিটি, কেপিজিটি, এনটিপিজি, ডাইমার, এগুলো। তবে যদি পানি ভেঙে যায় বা হচ্ছে কোন ধরনের রক্তক্ষরণ হয় বা ইনফেকশনের কোনো সিমটম দেখা যায় তাহলে আপনি আর অপেক্ষা করতে পারবেন না। আর আপনি ভর্তি হলে আমরা ওষুধের মাধ্যমে ব্যথা তোলানোর চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব নর্মালি বাচ্চাটি ডেলিভারি করানোর। এই জন্য কয়েকটি অপশন আছে, যেমন হচ্ছে গিয়ে এই যে মিজোপ্রস্টল জেল, ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার। আমরা আপনার ব্যথা উঠে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় কিছু সমস্যা হতে পারে। একটা হচ্ছে একটু বেশি সময় নিতে পারে, ডেলিভারির পরে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, ডেলিভারির পর ইনফেকশন হতে পারে। ঠিক আছে, এগুলোর জন্য আমরা রেডি থাকবো। আপনি 1 ব্যাগ রক্ত রেডি রাখবেন। হাসপাতালে 2-3 দিন ভর্তি থাকা লাগতে পারে, কিছু টাকা পয়সা লাগতে পারে। ডেলিভারির পরবর্তীতেও আমরা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক চালাবো, আপনার দুধ আসা বন্ধ হওয়ার জন্য ওষুধ দিব, আপনি মানসিক ভাবে ভেঙে পড়লে সেটা হচ্ছে গিয়ে করার জন্য ওষুধ দিব, অ্যানোমালি। তারপরে হচ্ছে গিয়ে পরবর্তীবার বাচ্চা নেওয়ার আগে যে তার আসতে হবে, হ্যাঁ, সেটা বলে দিতে হবে যে পরবর্তীবার বাচ্চা করার আগে আপনি আমাদের কাছে আসবেন, আমরা আপনার পরীক্ষা নিরীক্ষা করবো, এদের ক্ষেত্রেও আমরা একটু কমপ্লিকেশন দিব। তারপরে হচ্ছে গিয়ে পরবর্তী প্রেগনেন্সিতে ঘন ঘন চেক আপে আসবেন। এখন 6 মাস পর বাচ্চা নিতে পারবেন। এই যে এই অ্যাডভাইস গুলো আমরা দিয়ে দিই, ঠিক আছে? তাহলে বাদ গেল ইটিওলজি,
বাদ গেল ডিটেইলড ইনভেস্টিগেশন, বাদ গেল ট্রিটমেন্টের অপশন, বাদ গেল হচ্ছে গিয়ে আপনার ডেলিভারির পরবর্তী যে ট্রিটমেন্ট গুলা, যেটাতে আপনি হচ্ছে গিয়ে যে ব্রেস্ট মিল্ক সাপ্রেসেন্ট দিবেন, আপনি তাকে ক্লেনজিও অ্যান্টিসাইকোটিক দিবেন সেটা। বাদ গেল তার 6 মাসের একটা গ্যাপ বা কন্ট্রাসেপশন, আরেকটা হচ্ছে গিয়ে ফিউচার প্রেগন্যান্সি কাউন্সিলিং। ঠিক আছে, তাহলে আপনি 6টা বলছেন, আমি সাথে 6টা অ্যাড। এইভাবে করতে করতেই একটা সময় দেখা যাবে যে আপনাদের কোনো পয়েন্ট আর বাদ করতেছে। হ্যাঁ, ইন্টারনেটাল চেকআপ আর পোস্টনেটাল চেকআপের এএনসি আর পিএনসি দুটা হচ্ছে গিয়ে কমন পারফর্মা আছে। যেমন ইন্টারনেটাল চেকআপে যখন আসবে, আসলে যদি ধরেন একদম রেগুলার ইন্টারনেটাল চেকআপ, কোনো আলাদা সাথে ডিজিজ কোনো কিছু রাখা নাই, তখন আপনি তার হিস্ট্রি নিবেন, তার ইনভেস্টিগেশন গুলো বলবেন। কি হিস্ট্রি নিবেন আপনি জানেন, আপনি তার নিউট্রাল হিস্ট্রি নিবেন, অবস্টেট্রিক হিস্ট্রি নিবেন, আর তার মেডিকেল কোনো ডিসঅর্ডার আছে কিনা, অবস্টেট্রিক কোনো ডিসঅর্ডার আছে কিনা সেই হিস্ট্রি নেবেন। হিস্ট্রির পরে আপনি তার প্রেগন্যান্সি রুটিন ইনভেস্টিগেশন নেবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনি তাকে কিছু অ্যাডভাইস দিবেন। কি কি অ্যাডভাইস দিবেন? আপনি তার ডায়েটের অ্যাডভাইস দিবেন। আচ্ছা, তারপরে আপনি হচ্ছে গিয়ে তার পার্সোনাল হাইজিন সে মেনটেন করবে যে সেই অ্যাডভাইস দিবেন। একটু আমি বাংলায় বলে দিব একবার, নাকি আপনারা বোর হচ্ছেন? আমি বুঝতে পারছি না, কেউ একজন বলেন। বাংলায় বলবো একবার মুখিয়ে, না আপনারা হচ্ছে বোর হচ্ছেন? আপু বলেন। আচ্ছা, তাকে অ্যাডভাইস দিবেন আপনি এই সময় বেশি করে খাবার খাবেন, যেহেতু আপনি আর আপনার বাচ্চা এখন 2 জন, আগের চেয়ে 1 মুঠ বেশি খাবেন। হ্যাঁ, মাছ, ডিম এসব পুষ্টিকর খাবার বেশি খাবেন। আপনি পর্যাপ্ত বিশ্রাম নিবেন, রাতে 8 ঘন্টা, দিনে 2 ঘন্টা ঘুমাবেন। আপনি এখন যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিবেন। প্রথম 3 মাস আপনি ফলিক অ্যাসিড খাবেন, 3 মাসের পরবর্তীতে আয়রন আর ক্যালসিয়াম খাবেন। আচ্ছা, তারপরে বাউল ব্লাডার হ্যাবিট সম্পর্কে বলতে হবে, প্রস্রাব আটকে রাখবেন না, ঘন ঘন প্রস্রাব করবেন। আপনি শাকসবজি, পর্যাপ্ত প্রচুর পরিমাণ পানি শাকসবজি খাবেন, যাতে হচ্ছে গিয়ে পায়খানা শক্ত না হয়। আপনি প্রতিদিন গোসল করবেন, সুতি কাপড় পরবেন, হাই হিল করবেন না, দাঁতের যত্ন নিবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে আমার অ্যাডভাইস গুলা। প্রথম 3 মাস, শেষের 3 মাস হচ্ছে গিয়ে দূরে জার্নি করবেন না, এসব যেসব ভ্রমণে ঝাঁকি হয় সেগুলো পরিহার করবেন। আপনার যদি ধূমপানের কোনো অভ্যাস থাকে বা পান, জর্দা এগুলো খাওয়ার অভ্যাস থাকে, তাহলে সেটা বাদ দিবেন। প্রথম 3 মাস এবং শেষের 2 মাস ফোর্সফুল কয়টাস থেকে হচ্ছে গিয়ে বিরত থাকতে হবে। আপনার দুইটা আগে যদি কখনো টিটি টিকা না দেয়া থাকে, তাহলে দুইটা টিটি টিকা দেয়া লাগবে। 5 মাসের পরে 4 সপ্তাহের ব্যবধানে 2টা ডোজ আপনি নিয়ে নেবেন। আমরা আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিব, ইন্টারনেটাল ইনভেস্টিগেশনের সব পরীক্ষাগুলোর নাম বলে ওই পরীক্ষাগুলো দিবেন। তারপরে হচ্ছে গিয়ে তার একটু বার্থ প্ল্যানিং করবেন, যে আপনি কি চিন্তা করেছেন আপনি ডেলিভারিটা কোথায় করাবেন, তার জন্য কিছু টাকা পয়সা রেডি রাখবেন, তখন কোন ইয়েতে করে যাবেন, কি যানবাহনে যাবেন সেটা রেডি রাখবেন। আপনার নিয়মিত চেক আপ আসতে হবে, আজকে আসছেন, আজকের পর এতদিন আবার আসবেন সেটা বলে দিবেন। ডেঞ্জার সাইনটা সম্পর্কে জানাই দিবেন, যে কিছু কিছু সমস্যা হবে সাথে সাথে হাসপাতালে আসবেন, যেমন মাথা ব্যথা, বমি হওয়া, উপরের পেট ব্যথা হওয়া, জ্বর হওয়া, পানি ভেঙে যাওয়া, রক্তপাত হওয়া, এগুলা হলে। ঠিক আছে, এই তো মোটামুটি আপনি আমার সব কথা বুঝতে পারছেন। আপনার আর কোনো কিছু জানার থাকলে ঠিক আছে, তো চেঞ্জ ইন্টারনাল কেয়ার, পোস্টনাটাল কেয়ারে যখন যাবেন, পোস্টনাটাল কেয়ারে ইন্টারনাল কেয়ারে যেমন ইন্টারনাল কেয়ারে শিডিউল করবেন, আপনার পোস্টনাটাল কেয়ারে শিডিউল করবেন। ইন্টারনাল কেয়ারের অ্যাডভাইস গুলো বলছেন, পোস্টনাটাল কেয়ারেও কিন্তু এরকমই ডায়েট নিয়ে অ্যাডভাইস আছে, বাউল ব্লাডার নিয়ে অ্যাডভাইস আছে, ব্রেস্ট ফিডিং নিয়ে অ্যাডভাইস আছে, পিরিয়ডাল এক্সারসাইজ নিয়ে অ্যাডভাইস আছে। ঠিক আছে, ওখানে ও স্লিপের কথা আপনি বলে দিবেন। ওই অ্যাডভাইস গুলো এখানে জাস্ট এই অ্যাডভাইসটা ওই অ্যাডভাইস দিয়ে ইয়ে হবে। এখানে যে ইনভেস্টিগেশন গুলো বলছেন, এখানে হয়তো ওরকম করে আপনার ইনভেস্টিগেশন করা উচিত। এখানে এক্সট্রা করে বাচ্চার জন্য কিছু অ্যাডভাইস দিতে হবে, যে বাচ্চাকে 6 মাস পর্যন্ত শুধু দুধের দুধ খাওয়াবেন, এরপর বাইরের খাবার দিবেন, 1.5 মাস পর থেকে বাচ্চার টিকা দেয়া হচ্ছে গিয়ে শুরু করবেন। এই মোটামুটি ঠিক আছে, এগুলো সবই আপনারা জানেন, একবার রিডিং করলে খুব সহজ, আপনারা পারবেনও ইনশাআল্লাহ। এখন আপনারা স্পেসিফিক কোনো হচ্ছে গিয়ে কাউন্সিলিং জানতে চান বা অন্য কোনো অ্যাডভাইস, কোনো কিছু কোয়ারি থাকলে আমাকে বলেন। কাউন্সিলিং এর মতো বলতে হবে। আপনারা কি আমার সব কথা বুঝতে পেরেছেন? আপনাদের কি আর কোনো কিছু জানার আছে?
ধৈর্য সহকারে এতক্ষণ আমার কথা শোনার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে বলে দেন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, যে যে জায়গাগুলোতে আপনারা ডেলিভারি পর্যন্ত যাবেন, পিরিয়ড পর্যন্ত যাবেন, না প্রেগনেন্সি উইথ যে কোনো ডিজিজ হলে বা প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং হলেও, হ্যাঁ, ইভেন আপনার পোস্টনেটাল কেয়ারেও কন্ট্রাসেপটিভের কথা বলবেন, ঠিক আছে? অবসে কন্ট্রাসেপশন খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ডায়াবেটিস নিয়ে আসলো, ডায়াবেটিক একটা পেশেন্ট কোন কোন কন্ট্রাসেপশন নিতে পারবে পারবে না, একটা ব্যাপার আছে না? তাহলে আপনি যখন তার ডেলিভারির কথা বলতেছেন, পরবর্তীতে পিরিয়ডের কথার সময় কন্ট্রাসেপশনের কথা বলবেন। তো যখন পোস্টনেটাল কেয়ারের কথা বলতেছেন, আপনি তাকে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দিবেন কাউন্সিলিং এর মধ্যে। হ্যাঁ, কাউন্সিলিং এর মধ্যে কন্ট্রাসেপটিভ খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা থাকেই। আপনি মোলার আসলে মোলারের করে আলাদা কন্ট্রাসেপটিভ, আপনার যার হচ্ছে গিয়ে কি বলে হার্ট ডিজিজ আছে তার এক ধরনের কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস। সো অফসে যে কোনো ভাবে যদি দেখেন যে এখানে কন্ট্রাসেপশন বলার কোনো চান্স আছে, বলে দিবেন, এটা বাদ দিবেন না, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ফলো আপ সব ডিজিজে, গাইনি বলেন আপনি অবস বলেন, কোনো না কোনো একটা ফলো আপের পয়েন্ট ওখানে থাকবেই, ফলো আপ বলে দিবেন। গাইনোকোলজিক্যাল ডিজিজ আর প্রেগন্যান্সি উইথ মেডিকেল ডিসঅর্ডারে রিকারেন্স রেট থাকলে বলে দিবেন, এগুলো সাধারণত থাকেই। হ্যাঁ, শেষের দিকে থাকে, আমরা বলতে বলতে আইদার হাঁপাই যাই বা আমাদের মাথায় থাকে না। এই আপনার রিকারেন্স, ফলো আপ, কন্ট্রাসেপশন, এই পয়েন্ট গুলো মিস করতে পারে। এগুলো তো 0.5-1 মার্ক করে সাধারণত থাকেই। আর কাউন্সিলিং পুরোটা মুখস্থ করবেন না, মুখস্থ করবেন হেডলাইন, ভেতরে বলার চেষ্টা করবেন, বলতে বলতে এগুলো চলে আসবে, একজন আরেকজন কি বলবেন। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করি। আমুল খান সাহেব, আমি তাহলে শেষ করি। শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম। জি, আমি শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, আরেকটা কথা, আপনাদের আগের বছরগুলোর কয়েকটা কাউন্সিলিং, কয়েকটা ইম্পর্টেন্ট কাউন্সিলিং একটু দিয়ে বলি। জানুয়ারি 24 আপনাদের কাউন্সিলিং আসছিল হচ্ছে এই যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং অফ ডায়াবেটিস, যেটা আমি আপনাদের বললাম।